লিটল আওয়ার অফ আইডলিং ওয়াজ ডান। তার মানে আমরা যে সময়গুলো কাটাচ্ছিলাম, খুব বেশি সময় যেটা না, হয়তো কয়েকদিন। এই যে সময়টা, এখানে আওয়ার বলতে বোঝাচ্ছে সময়, ঘন্টা বোঝাচ্ছে না। যখন আমরা আমাদের সময়টাকে কাটালাম অলসভাবে, অলস সময় কাটালাম, এটা যখন শেষ হয়ে গেল, ডান মানে শেষ হয়ে যাওয়া। অ্যান্ড উই ডিসেন্ডেড, এবং আমরা নেমে আসলাম। আমরা জানি যে ওনারা, এই দুই বন্ধু, তাদের এই সময়টা কাটাতে গিয়েছিল পাহাড়ে। তো পাহাড়ে অনেক উপরে তারা ক্লাইম্ব করেছিল, আমরা এর আগে পড়েছি তারা ক্লাইম্ব করেছে, উপরে উঠেছে। তো ক্লাইম্ব এর বিপরীত শব্দ হচ্ছে ডিসেন্ড করা, তার মানে নেমে আসা। ফর দ্য লাস্ট টাইম, শেষবারের জন্য যেবার নেমে আসলাম। শেষবারের জন্য কেন বলছে? কারণ উনারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওনারা পাহাড়ে উঠতেন। সেই যে আমরা পড়েছি যে মুনল্যান্ড ট্র্যাক দিয়ে ওনারা পাহাড়ে চড়তেন। তো ওই পাহাড় থেকে আবার ওরা নেমে আসতেন। তো শেষবারের মতো নেমে আসেন, মানে তাদের এই এবারকার ট্যুর শেষ এবং তারা এখন আর যাবেন না। তার মানে কয়েকদিন যাবত তারা গিয়েছিলেন, এখন আর যাবেন না। এই শেষ, ট্যুর শেষ। অ্যাজ ফ্লাস্ট অ্যাজ সানসেটস, যখন তারা নেমে আসলো তখন তাদের এই নেমে আসাটা মনে হলো যে রঙিন, খুব বেশি রঙিন মনে হলো। তার মানে তাদেরও অবতরণ হলো, তাদের অবতরণটা খুব মানে সিম্পল না, খুব ইজি না। এটা সানসেটের মতো রঙিন, অনেক কালারফুল। তাদের নেমে আসলো ফ্লাস্ট অ্যাজ সানসেটস, অ্যাজ ফ্লাস্ট অ্যাজ সানসেটস। উই কেম ডাউন ইনটু দিস ওয়ার্ল্ড, আমরা নিচে নেমে আসলাম, এই পৃথিবীতে নেমে আসলাম। তার মানে তারা কিন্তু উপরে ছিল, তারা উন্নত অবস্থানে ছিল, তারা মানসিকভাবে এবং শারীরিকভাবে তারা কিন্তু উন্নত জায়গায় ছিল, উপরে ছিল। কিন্তু তারা কাম ডাউন করলো। ডাউন কিন্তু নেগেটিভ একটি শব্দ, নিচের দিকে নেমে আসলো। উই কেম ডাউন ইনটু দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে নেমে আসলো। তার মানে তারা পৃথিবীতে ছিল না। একটু আগে আমরা দেখেছি যারা ছিল হচ্ছে অ্যানচেম্বার অফ হেভেনে। তার মানে আমরা জানি যে এটি হচ্ছে, এটিকে বলা হচ্ছে যে দায়রা, দরজা। কিসের দরজা? এটি হলো আম এর দরজা, স্বর্গের দরজা, স্বর্গের দায়রা। As we came down into this world of men and newspaper owners only to discover, এবং আমি দেখলাম যে এই পৃথিবীতে আসলাম এবং এই নিউজপেপার ওনার্স মানে সংবাদপত্র মালিকদের কাছাকাছি চলে আসলাম। পৃথিবীতে আসলাম এবং সংবাদপত্র মালিকদের কাছাকাছি আসলাম। সংবাদপত্র মালিকদের কথা স্পেশালি কেন বলা হচ্ছে? এটা বলা হচ্ছে কারণ হচ্ছে সংবাদপত্র মালিকদের কে নিয়ে আমরা যদি ভাবি তাহলে দেখব যে আমরা যারা লেখক, আমরা যারা লিখতে জানি বা পড়তে জানি, আমাদেরকে ব্যবহার করে এই সংবাদপত্রের লেখকেরা। তারা যেটি করে থাকে সেটি হচ্ছে যে আমাদের কাছ থেকে বিভিন্ন লেখা নেয় এবং সেই লেখাগুলো নিয়ে তারা ছাপায় এবং ছাপিয়ে তারা কিন্তু অর্থ অর্জন করে, অর্থ ইনকাম করে। তো এই অর্থ ইনকামের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে তারা যেটি করে থাকে সেটি হচ্ছে যে আম এই শিক্ষিত লোকগুলোকে তারা টাকা দেয়। এই বিনিময়ে তারা কিন্তু সবসময় চিন্তা করে যে সেখান থেকে কতটা বেশি লাভ পাওয়া যাবে। তারা কিন্তু কখনো সাহিত্যিক মূল্য বা সামাজিক মূল্যবোধ বা অর্থনৈতিক মূল্যবোধ বা রাজনৈতিক মূল্যবোধ, ঐতিহ্য, কালচার, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে না। তারা চিন্তা করে ব্যবসা হবে কিভাবে। এজন্য ওনার একটি ক্ষোভ আছে যে নিউজপেপার ওনার্সদের প্রতি। কেন ক্ষোভ আছে? কারণ ওই সময় নিউজপেপার ওনার্সদের মাধ্যমেই তাদেরকে বিভিন্ন লেখালেখি করতে হতো, বিভিন্ন জিনিস ছাপাতে হতো। তারা নিজেরা ছাপাতে পারত না। সেই অবস্থা তাদের ছিল না। অর্থাৎ ওইরকম ব্যাপকভাবে প্রিন্টিং মেশিন বা ব্যাপক সবকিছু ছিল না। Newspapers only to discover that we had just been denounced by Mr. Gordon Selfridge, এবং আমরা জানতে পারলাম যে মিস্টার গর্ডন সেলফ্রিজ নামের এক ভদ্রলোক, তারা কি করেছে? আমাদেরকে মাত্রই অনেক নিন্দা করেছে। উই হ্যাভ বিন ডিনাউন্সড, আমাদেরকে অনেক নিন্দা করেছে, আমাদেরকে অনেক আম বাজে কথা বলেছে আমাদের সম্পর্কে। তো আমাদের সম্পর্কে বাজে কথা কেন বলেছে? এটি আমরা জানবো। ডিসকভার মানে হচ্ছে জানতে পারা। তো আমরা এই সুন্দর দৃশ্যটি দেখলাম যে এই সানসেটের মতো তাদের নেমে আসাটা সানসেটের মতো ছিল। অনেক রঙিন ছিল। তারা এই পুরো প্রকৃতিটাকে তাদের বুকে ধারণ করে নিয়ে এসেছে। When and where he had been denouncing us, I do not know. উনি আমাদেরকে কোথায় নিন্দা করছেন এবং কখন নিন্দা করছেন এটা আমি জানি না। উনি বলতে ওই সেলফ্রিজের কথা বলছে। Nor do I know, আমি এটাও জানি না। What hilarious company, কোন অতি উল্লাসিত, অতি আহ্লাদিত, অতি উৎসাহী কোন কোম্পানি
কোন উৎসাহী কোম্পানি তাদেরকে ইনভাইট করেছে, তাদেরকে এই সেলফ্রিজকে, গর্ডন সেলফ্রিজকে ইনভাইট করেছে যে আপনি এই ধরনের আলোচনা করেন, and received his conference, এবং তার এই আলোচনার বিষয়টি যারা গ্রহণ করেছে এটি কোন কোম্পানি সেটিও আমি জানি না। আমরা জানি যে সাধারণত এই সমস্ত লেখকেরা তারা যেটি করে থাকে, যারা বিভিন্ন কথা বলে এবং বিভিন্ন বিষয় লেখে, এই বিষয়গুলো এবং বলা কথাগুলো ছাপায় হচ্ছে পত্রিকাওয়ালারা। এই পত্রিকাওয়ালাদের বিভিন্ন ধরনের উৎসাহ থেকে তারা বিভিন্ন লেখা লেখে, কখনো কখনো উস্কানি থেকেও লেখে। এই লেখাটি উস্কানিমূলক কিনা সেই বিষয়টি নিয়ে সন্দেহ আছে। হয়তো কোনো কোম্পানি অতি উল্লাসিত হয়ে বলেছে যে আপনারা এদের বিরুদ্ধে লেখেন, এরা অহেতুক সময় নষ্ট করছে, এই বিষয়ে আপনি লেখেন। গর্ডন সেলফ্রিজকে এভাবে অনুরোধ করেছে, তখন তিনি লিখেছেন এবং সেটি আবার তারা গ্রহণ করেছে এবং সেটি প্রকাশ করেছে। এখন লেখক বলছেন একটি কথা, যে আমরা জানি যে জীবনানন্দ সেটি কথা বলেছে যে অদ্ভুত আধার নেমেছে এই পৃথিবীতে এখন এক। তারপরে অদ্ভুত আধার, এই আধারের কোনো ডেফিনিশন নাই। তো উনিও যদি বলছেন যে অদ্ভুত থিংস হ্যাপেন অ্যাট দিস সিজন। অ্যাকচুয়ালি দ্য গ্রেট পিপল থিঙ্ক অ্যালাইক, গ্রেট পিপল থিঙ্ক অ্যালাইক। তবে বড় মানুষেরা সবাই একই রকম ভাবে। স্ট্রেঞ্জ থিংস হ্যাপেন অ্যাট দিস সিজন, তার মানে এই ঋতুতে অনেক অস্বাভাবিক ঘটনাগুলো ঘটে। when the unfamiliar sun ripens, তখন যখন কি হয়, অপরিচিত সূর্যটাকে আমরা প্রতিদিন যে সূর্যকে চিনি, সেই সূর্য সাধারণত আমাদেরকে প্রতিদিন পাকায়, আমাদের ফলকে পাকায়, আমাদের বুদ্ধিকে পাকায়। কিন্তু এই কোন সূর্য, এই অপরিচিত সূর্য আমাদের এক্সেন্ট্রিসিটিস গুলোকে, আমাদের খামখেয়ালিপনাগুলোকে পাকিয়ে দিচ্ছে, আমাদের খামখেয়ালিপনাগুলোকে বৃদ্ধি করছে, আমাদের খামখেয়ালিপনাগুলোকে মানে ডেভেলপ করছে। তারপরে আমরা যে খামখেয়ালি, আমরা যে ক্রেজি, আমরা যে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছি, আমাদের যে স্বাভাবিক চিন্তা ভাবনা আমাদের নাই, এই অস্বাভাবিক চিন্তাগুলোকেই কিন্তু বর্তমান সমাজ, বর্তমান যে পরিবেশ, সেই ব্যবসায়ীরা কিন্তু সেদিকে উস্কে দিচ্ছে এবং অদ্ভুত সব বিষয়গুলো ঘটছে। একজন লেখক, একজন শিল্পীকে নিয়ে কিভাবে কথা বলতে হবে, একজন লেখক এবং একজন শিল্পী সম্পর্কে কিভাবে কথা বলা যায়, তার মানসিকতা সম্পর্কে কিভাবে ব্যাখ্যা দেওয়া যায়, এই সমাজ জানে না। এই সূর্য বা এই সমাজ এটি জানে না। তারা যেটি জানে, তারা ব্যবসা বোঝে, ব্যবসা ছাড়া তারা কিছুই বোঝে না। It was only last year or the year before that, এই গত বছর, এই মাত্রই হবে। ইট ওয়াজ অনলি মানে মাত্রই, এই মাত্রই লাস্ট ইয়ার, গত বছরে হবে। অর দ্য ইয়ার বিফোর, অথবা তার আগের বছর, গত বছর বা পরশু বছর। বিফোর দ্যাট তার মানে এই পূর্বে, দ্যাট সাম এন্টারপ্রাইজিং পারসন, এখানে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, কোন একজন উদ্যোগী ব্যক্তি বলতে আমরা বুঝি সাধারণত উদ্যোগ নেয় ব্যবসায়ী, একজন ব্যবসায়ী ব্যক্তি যিনি তিনি আয়োজন করেছিলেন ১ বছর আগে অর্গানাইজড এ কন্ডাক্টেড ট্যুর মানে হচ্ছে নির্দেশিত ভ্রমণ। কোথায় যাবে এবং কে কি করবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে এরকম কন্ডাক্টেড ট্যুর গুলো হয়ে থাকে। যেমন বলা হলো যে এটি সরাসরি এখান দিয়ে চলে যাবে পঞ্চগড় দিয়ে দার্জিলিং, সেখান থেকে যাবে অমুক জায়গায়, এভাবে ঘুরে ফিরে সে চলে আসবে। এটি হচ্ছে কন্ডাক্টেড ট্যুর টু দ্য কন্টিনেন্টাল, মানে এই মহাদেশে কন্ডাক্টেড ট্যুর টু দ্য কন্টিনেন্টাল অ্যারেঞ্জড। তার মানে উনি কি করেছিলেন, একটি আয়োজন করেছিলেন, একটি কন্টিনেন্টাল মানে হচ্ছে মহাদেশ, এই ইউরোপ মহাদেশে সে একটি ট্যুরের আয়োজন করেছিলেন। যে ট্যুরে বড় মানুষগুলো সবাইকে দাওয়াত করা হয়েছিল, যেখানে বড় লেখকরা এসেছিলেন। এবং উনি যে করেছিলেন, উনি একজন ব্যবসায়ী মানুষ। উনি সাধারণত এভাবে দেয়, মানুষকে টোপ দেয়, টোপ দিয়ে তাদেরকে বিভিন্ন কাজ করাতে। আমরা জানি যে বড়শিতে টোপ দেওয়া হয়, টোপ দিলে মানুষ সেটা গেলে, তো আমরা জানি যে লেখকদেরও টাকার দরকার আছে, তারাও বিভিন্নভাবে এই ব্যবসায়ীদের টোপটা গিলে ফেলে। as bait for the more intellectual holiday makers, তার মানে বুদ্ধিদীপ্ত যে মানুষগুলো আছে, বুদ্ধিদীপ্ত মানুষগুলো যারা হলিডে মেকার মানে যারা ছুটি উপভোগ করতে চায়, তাদেরকে এখানে দাওয়াত দেওয়া হলো, তারা এখানে এই ট্যুরে অংশগ্রহণ করলো।
দ্যাট এ সিরিজ অফ লেকচার্স, এবং সেখানে বলা হলো এ সিরিজ অফ লেকচার্স মানে একের পর এক লেকচার দিতে থাকবে। সিরিজ মানে তো আমরা জানি ক্রম বা ধারা, একটির পর একটি চলবে। শুড বি গিভেন টু দ্য পার্টি বাই এমিনেন্ট অথর্স। তার মানে যারা এই যে এখানে এই যে আয়োজন করেছে, যে প্রতিষ্ঠান বা যে কোম্পানি এই লেকচার গুলোর আয়োজন করেছে, ট্যুরের আয়োজন করেছে, এই ট্যুরে যে সমস্ত ইন্টেলেকচুয়াল পারসন যাবে হলিডে মেক করতে, যে ইন্টেলেকচুয়াল পিপল যাবে, মোর ইন্টেলেকচুয়াল পারসন যাবে, এদেরকে দিয়ে তাদের লেকচার দেওয়া হবে, এবং এই লেকচার গুলো সবাই শুনবে, এবং এই সেই লেকচার গুলো রেকর্ড করবে হচ্ছে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি, এবং সেই রেকর্ড করা লেকচার গুলো তারা সংবাদপত্রে প্রকাশ করবে বাই এমিনেন্ট অথর্স। এমনি মানে বিখ্যাত লেখক দ্বারা এই লেকচারগুলো দেওয়া হবে at various places en route। মানে en route মানে কি? রাস্তায়, পথিমধ্যে। রাস্তায় বিভিন্ন জায়গায় দাঁড়াবে। সেই হল্টিং বা স্টপেজ গুলোতে তারা একেক জনে করে একেকটা বক্তব্য দিবে, এবং সেই বক্তব্যগুলো তারা বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করে পত্রিকায় প্রকাশ করবে বা বইয়ে প্রকাশ করবে। এটি ছিল এই ট্যুরের উদ্দেশ্য। হ্যাপি টুরিস্ট তো আমরা জানি যে সাধারণত এই সমস্ত লেখকেরা খুব বেশি বিষয় বুদ্ধি সম্পন্ন হন না। তাদের অনেক বুদ্ধি, তাদের অনেক জ্ঞান, তাদের অনেক জানাশোনা, তাদের কাছ থেকে আমরা সবকিছু শিখি। পৃথিবীর বড়, বড় আইডিয়া গুলো, বড়, বড় চিন্তা চেতনাগুলো, বড়, বড় পরিবর্তনের যে দিক নির্দেশনাগুলো সবগুলোই কিন্তু এসেছে এই সমস্ত লেখকদের হাত দিয়ে। কিন্তু এই সমস্ত লেখকগুলো কিন্তু ব্যবসায়ীদের ব্যবসা, মানুষের কন্ট্রাইভ্যান্স, মানুষের যে ছলচাতুরি, প্রতারণা, মানুষের যে ধান্দাবাজি, এগুলো কিন্তু এই লেখকেরা বুঝতে পারেন না। তারা কি করে থাকেন? তারা সাধারণত খুব হ্যাপি থাকে। তাদের চোখে মুখে দেখা যায় দীপ্তি। তারা মনে করে যাদেরকে সবাই খুব ভালোবাসছে, সবাই খুব প্রশংসা করছে। কিন্তু তাদের মধ্যে ভালোবাসার চাইতে যে তাদের কাছ থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন কিছু হাসিল করা, বিভিন্ন কিছু আদায় করে নেয়া, এটি মুখ্য উদ্দেশ্য থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত মানুষগুলো যারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন জনমানবের জন্য, পৃথিবীর জন্য, তারা সাধারণত বুঝতে পারেন না। তো দ্য হ্যাপি টুরিস্ট আমরা বুঝতে পারলাম যে এরা খুব খুশি, যে সুন্দর একটা জার্নিতে নিয়ে যাচ্ছে একজন ব্যবসায়ী তাদেরকে, খুবই খুশি, কারণ নিজের টাকায় হয়তো তারা পারতেন না, বা সুযোগ হতো না, বা এত মজা করে করতেন না। দ্য হ্যাপি টুরিস্ট সেট আউট, এই সুখী বা খুশি পর্যটকরা মানে লেখকেরা যারা শুরু করলো, যে সে সেট আউট যাত্রা করলো, অ্যান্ড দেয়ার কন্ডাক্টর, এবং তাদের যে পরিচালক ছিল, সেই পরিচালক ছিল ওয়াজ অ্যাজ গুড অ্যাজ হিজ ওয়ার্ড। সে যেমন সুন্দর কথা বলতো, তেমনই সে মানুষও ওইরকমই ছিল। অ্যাজ গুড অ্যাজ হিজ ওয়ার্ড বলতে ফর বিহোল্ড, মানে দেখে বা বিবেচনা করে মনে হয় যে হ্যাঁ খুব ভালো। তো আমরা জানি যে এই সমস্ত ব্যবসায়ী লোকগুলো, এরা খুব সুন্দর করে কথা বলবে, এরা আপনার কাছ থেকে খুব কোনো কিছু আদায় করার জন্য খুব সুন্দর আপনার সাথে স্মুথলি, খুব মোলায়েম ভাষায় কথা বলবে, খুবই সুন্দর করে কথা বলবে, আপনাকে স্যার বলে আপনাকে মানে খুশি করে ফেলবে। কিন্তু যখনই তার স্বার্থে টান লাগবে, তখনই দেখবেন তার চোখ মুখ অন্যরকম হয়ে গেছে। তাকে আর আপনি চিনতে পারবেন না যে এই মানুষটি যদি আমার সাথে এভাবে আচরণ করতো, আমাকে এত পছন্দ করতো, আমাকে এত সম্মান করতো, সে এভাবে কেন আচরণ করছে? তার মানে হচ্ছে তার স্বার্থে টান লেগেছে। এখন সে আর বুঝতে পারছে না। কারণ হচ্ছে সে আপনাকে যে সম্মান করতো, আপনাকে যে স্যার বলতো, এর উদ্দেশ্য ছিল সে ব্যবসা করবে সেখান থেকে। কিন্তু যখনই ব্যবসা শেষ, তার সাথে আপনার সম্পর্ক শেষ। তো এই মানুষগুলোকে দেখে ফর বিহোল্ড মানে দেখে বা বিবেচনা করে মনে হয় যে হ্যাঁ বেশ ভালো, বোঝা যাচ্ছে সে খুব ভালো মানুষ। ফর বিহোল্ড এট দ্য ভেরি ফার্স্ট স্টপিং প্লেস, মানে একেবারে ১ম যেখানে থামলো, আমরা তো বলেছি যে থেমে, থেমে তারা লেকচার দিবে। সেই জায়গাটার নাম হচ্ছে ডেনএঙ্গা। তো যাই হোক, উচ্চারণটা একটু ফ্রেঞ্চ উচ্চারণ। আমরা বুঝতে পারছি যে এই উচ্চারণটা একটু ভিন্ন হবে। গেভ দেম অ্যান অ্যাড্রেস, সেখানে একটি অ্যাড্রেস দিল। অ্যাড্রেস মানে বক্তব্যের বিষয় দিল, যে আপনি স্যার বা আপনি লেখক, আপনি অমুক অথর, আপনি একজন বড় লেখক, আপনি ১ম বক্তব্য দিবেন, এবং বক্তব্যের বিষয় হলো লাভ অফ প্লেজার। মডার্ন লাভ অফ প্লেজার মানে আধুনিক ভালোবাসা। কিসের জন্য ভালোবাসা? আনন্দের জন্য ভালোবাসা। এই আনন্দের জন্য ভালোবাসা নিয়ে আপনি বক্তব্য দিবেন। তো আনন্দের জন্য ভালোবাসা নিয়ে বক্তব্য দেওয়াটা অ্যাকচুয়ালি এখানে মডার্ন বলতে বোঝাচ্ছে। কেন বোঝাচ্ছে? কারণ হচ্ছে আধুনিক কালে মানুষেরা খুব আনন্দপ্রিয়। মানুষ খুব আনন্দ করতে পছন্দ করে। তো এই বিষয়টি হয়তো অনেকেই পছন্দ করছে না। তো এই মডার্ন লাভ অফ নেচার প্লেজার নিয়ে, এই আনন্দের প্রতি ভালোবাসা নিয়ে লেখকদেরকে বলতে বলা হলো। তার মধ্যে ছিল একজন গর্ডন সেলফ্রিজ।
তো আমরা বুঝতে পারলাম যে এই মডার্ন লাভ অফ প্লেজার এর পক্ষেও কেউ কেউ বলতে পারে, এর বিপক্ষেও কেউ বলতে পারে, আবার ভালো মন্দ মিলিয়েও কেউ বলতে পারে। But whether Mr. Selby had been addressing a crowd of holiday makers, তো এখানে লেখক একটু আইরনিক্যালি কথাটি বলছেন যে এই যে এই মিস্টার সেলফ্রিজ যে এখানে ভাষণটা দিলেন, উনি যে ভাষণ দিলেন কাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, কাদেরকে অ্যাড্রেস করলেন, কাদেরকে উনি সম্বোধন করে কথা বললেন, এ ক্রাউড অফ হলিডে মেকার্স, এরা কি যারা গিয়েছিল ওখানে তারা কি হলিডে মেকার ছিল, মানে ছুটি উপভোগকারী যারা ছিল, সময় উপভোগকারীরা ছিল, অর এ সলেম কনফারেন্স অফ এম্পোরিয়াম ওনার্স, নাকি এখানে ছিল দোকানের মালিক, বড় বড় দোকানের মালিকদের সম্মেলন ছিল। তো আমরা জানি যে দুটি ভিন্ন বিষয়, এটা হচ্ছে হলিডে মেকারদের সম্মেলন, তার মানে লেখকদের সম্মেলন, আর এটা হচ্ছে দোকান মালিকদের সম্মেলন। তো দোকান মালিকরা যেভাবে চিন্তা ভাবনা করবে, দোকান মালিকরা যেভাবে মানসিকতা সম্পন্ন হবে, সেই মানসিকতা কিন্তু একজন প্রফেসরের হবে না, একজন অন্য ব্যক্তির এরকম হবে না যিনি জ্ঞান চর্চা করেন। একজন জ্ঞান চর্চাকারীর সাথে কিন্তু একজন দোকানদারের পার্থক্য অনেক বেশি। কারণ জ্ঞান চর্চা যিনি করেন উনি জ্ঞানকে গুরুত্বপূর্ণ মনে করেন। আর দোকানদার যিনি উনি অর্থকে, টাকাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। সেক্ষেত্রে উনি বলছেন, লেখক করছেন যে এই ভদ্রলোক মিস্টার সেলফ্রিজ যেভাবে কথা বলল, এভাবে কথা বললেন কিভাবে? উনি কাদের সাথে কথা বলছিলেন? কাদের সামনে উনি ভাষণটা দিচ্ছিলেন? উনি কি হলিডে মেকারদের সামনে ভাষণ দিচ্ছিলেন? নাকি এম্পোরিয়াম ওনার্স মানে বড়, বড় দোকানের মালিকদের, ব্যবসায়ীদের সামনে ভাষণ দিচ্ছিলেন? I do not know, আমি জানি না। এটাই আমি জানি না। এই যে হোয়েদারের পরে, হোয়েদার মানে কি না? তারপরে বললেন যে আমি জানি না। বাট I do know, উনি এটা জানে না। যে ডু নট নো বললেন, এরপর বললেন আই ডু নো। তো আমরা জানি যে উনি আই নো বললেই পারতেন, আই নো আমি জানি। কিন্তু উনি তা না বললেন, উনি তা না বলে বললেন আই ডু নো। তার মানে উনি উনি এই কথাটাকে গুরুত্ব দিলেন। খুব গুরুত্ব দিয়ে বললেন যে হ্যাঁ, কিন্তু আমি এটা জানি, এটা ভালো করে জানি যে হি সেইড দ্যাট হি হেটেড লেজিনেস। উনি কি বলেছিলেন সেটা আমি জানি। কাদের কাছে বলেছিলেন সেটা আমি জানি না। কিন্তু কি বলেছিলেন সেটা আমি জানি। সেটা হচ্ছে কি উনি লেজিনেসকে খুব ঘৃণা করেন। উনি অলসতা বা সময় নষ্ট করাকে প্রচন্ড ঘৃণা করেন। মোর দ্যান এনিথিং এলস, পৃথিবীর যেকোনো কিছু চাইতে এই অলসতাকে বেশি ঘৃণা করেন, অ্যান্ড হেল্ড ইট দ্য গ্রেটেস্ট অফ সিনস, এবং উনি হেল্ড মানে মনে করেন, উনি এটিকে সবার কাছে বলে দিয়েছেন যে আমি মনে করি যে এটি হচ্ছে পৃথিবীর পাপগুলোর মধ্যে সবচাইতে বড়। পৃথিবীতে অনেক পাপ আছে, অনেক পাপী মানুষ, অনেকে অনেক পাপ করে থাকে। সেই পাপগুলোর মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে অলসতা। উনি এই কথাটি বলেছিলেন এটা আমি জানি। কিন্তু তাদেরকে অ্যাড্রেস করে বলেছিলেন এটা আমি শিওর না। আই বিলিভ টু, আমি এটিও বিশ্বাস করি যে হি ডেলিভার্ড সাম জাজমেন্ট। হি ডেলিভার্ড সাজ জাজমেন্ট। উনি কিছু রায় দিয়েছেন, উনি কিছু মূল্যায়ন করেছিলেন। যেমন আমরা কি করে থাকি? আমরা হয়তো মানুষের সম্পর্কে একটি কথা শুনি, কথা শুনে বলি যে এই মানুষটা খুব ভালো। আবার বলে যে এই মানুষটা খুব খারাপ। তো এই যেটাকে বলা হয় জাজমেন্ট, একটি মূল্যায়ন। I believe too that he delivered some judgment on persons. উনি ব্যক্তিদের প্রতি, উনি মানুষদের উপরে কিছু রায় দিয়েছেন। তো আমরা জানি যে রায় দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু বিবেচক হওয়া দরকার। কারণ একজন মানুষকে একটি ঘটনা দিয়ে রায় দেওয়া যায় না। একজন মানুষের একটি ইনস্ট্যান্স, একটি উদাহরণ দিয়ে কখনো তার বিরুদ্ধে, তার সম্পর্কে মূল্যায়ন করা যায় না। একজন মানুষকে ভালো বলতে হলে তাকে দেখতে হবে দিনের পর দিন, অনেকদিন দেখতে হবে। একইভাবে একজন মানুষকে খারাপ বলার আগেও তাকেও দেখতে হবে যে হ্যাঁ, তার প্রত্যেকটা কাজই খারাপ কিনা। তো উনি ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে উনি একটি মূল্যায়ন দিয়েছেন যারা সময় নষ্ট করে, যারা সময় নষ্ট করে এদেরকে নিয়ে উনি একটা রায় দিয়েছেন। তার মানে উনি বিচারের ভার নিয়েছেন এবং উনি রায় দিয়েছেন। বাট আই হ্যাভ ফরগটেন হিজ রিজনস, কিন্তু আমি ভুলে গেছি যে কি কি কারণে উনি এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে রায় দিয়েছেন। যে এই যে সময় নষ্ট যারা করে এরা কেন খারাপ, এরা কেন ভালো না, এই যে উনি যে কিছু যুক্তি দিয়েছেন, কারণ বলেছেন, এই কারণগুলো আমি ভুলে গেছি। এবং উনি কিছু উদাহরণও দিয়েছেন সেখানে যে কোন কোন উদাহরণ কে কে এরকম হয়েছে এবং কেন এটি খারাপ এর উদাহরণ দিয়েছেন। টু বি ফ্রাঙ্ক, আমি ভুলে গেছি, বলো টু বি ফ্রাঙ্ক,
আমি যে ভুলেছি সত্যি কথা বলতে কি উড কাউন্ট ইট, আমি মনে করি এ ডিসগ্রেসফুল ওয়েস্ট অফ টাইম। আমার মনে হয় যে এই যে উনি কেন কোন কারণ দিলেন এবং কোন উদাহরণ দিলেন, এই জানাটা, এই বিষয়টা জানাটাকে আমি মনে করি, আই উড কাউন্ট, আমি মনে করি এটি একটি অপমান, এটি একটি অপমান। কেমন অপমানজনক? অপমানজনক ওয়েস্ট অফ টাইম, সময়ের অপচয় করা। তার মানে তার মতো লেখকের, তার মতো মানুষের এই বিবেচনা বোধ, এই উনি কি উদাহরণ দিয়েছেন এবং কি কারণ দেখিয়েছেন, এইটা আমার মতো একজন ভদ্রলোক, আমার মতো একজন লেখক, এই আমি কখনো এই সমস্ত কাজগুলো আমি করতে যাব না। এটা আমার কাছে অপমানজনক মনে হয়েছে। ডিসকভার এগেইন হোয়াট দে ওয়্যার, মানে এই যে উদাহরণগুলো কি ছিল আর রিজনস গুলো কি ছিল, হোয়াট দে ওয়্যার, দে বলতে সেগুলোকে বোঝাচ্ছে। এগুলো কি ছিল, রিজনস এবং ইনস্ট্যান্স কি ছিল, সেগুলো জানাটা আমার কাছে খুব অপমানজনক মনে হয়েছে। দেন ফাউল, এই ফাউল জিনিসগুলো, মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আমি কেন সময় নষ্ট করব? মিস্টার সেলফ্রিজ ডিড নট মেনশন আস বাই নেম। মিস্টার সেলফ্রিজ কিন্তু আমাদেরকে নাম বলে উল্লেখ করে কিন্তু বলেন নাই যে অমুক অমুক প্রিসলি কি অমুক, এই কথা বলে নাই। বাট ইট ইজ হার্ডলি পসিবল টু ডাউট, কিন্তু এটা খুবই স্পষ্টভাবেই সন্দেহ করা যায় দ্যাট হি হ্যাড আস, ওনার মনে আমরা ছিলাম। আস মানে আমাদেরকে উনি মনে রেখেছিলেন। হি হ্যাড আস ইন মাইন্ড, তিনি মনে রেখেছিলেন আমাদেরকে, মনের মধ্যে আমাদেরকে ধরে রেখে থ্রু আউট হিজ অ্যাটাক অন আয়ারল্যান্ড। যেমন আমরা অনেক কিছু ইনডিরেক্টলি আমরা অ্যাটাক করে থাকি, আমরা বিভিন্ন চিরাচিরি করি, হয়তো বিভিন্ন ধরনের গালমন্দ করি, কিন্তু তার নাম বলি না। তো নাম না বললেও আমাদের মনে কিন্তু ওই মানুষ বা ওই মানুষগুলো থেকে থাকে যে তাদের সম্পর্কে আমরা বলছি। হি হ্যাড হিজ ইন মাইন্ড থ্রু আউট হিজ অ্যাটাক অন আইডলনেস, মানে অলসতার উপরে যখন উনি আক্রমণ করেছেন, এই পুরোটা সময় যে তার মনের মধ্যে আমরা ছিলাম, এটি সন্দেহ নাই বললেই চলে। তো আমরা জানি যে সাধারণত আমরা যেটি করে থাকি যে যাকে আমরা সরাসরি বলতে পারি না, যার সম্পর্কে নাম উল্লেখ করে বলতে পারি না, তখন আমরা ইনডিরেক্টলি বলি যে কেউ এটা করে, কেউ ওটা করে, কেউ এটা খায়, কেউ ওটা খায়। তো এইভাবে বলে কিন্তু আমরা আমাদের মনের কষ্টটা দূর করি। Perhaps he had a frantic vision. ফ্র্যান্টিক মানে হচ্ছে আমরা জানি ক্রেজি, ক্রেজি মানে হচ্ছে ক্ষিপ্ত বা উন্মত্ত, পাগলা। তার সম্ভবত কোনো পাগলা কোনো দর্শন ছিল। সেই পাগলা দর্শনটা কি? তারা সে আমাদেরকে দেখেছে। সেই পাগলাটা ভাবে দেখেছে। কিভাবে দেখেছে? পেয়ার অফ আস, যে আমরা ২ বন্ধু। পেয়ার বলতে এখানে বোঝাচ্ছে জোড়া। জোড়া বলতে ২, আমরা ২ বন্ধু টান শুয়ে আছি, লাইং ফ্ল্যাট অন আওয়ার ব্যাকস, আমরা চিত হয়ে টান শুয়ে আছি এই যে মুড়ের উপরে। মুড় বলতে আমরা জানি যে পতিত জমির উপরে। ওয়েস্টিং টাইম, যেখানে আমরা সময় অপচয় করছি রাজকীয়ভাবে। আমরা জানি যে পরিশ্রম করাটা একটা শ্রমসাধ্য কাজ এবং সাধারণ মানুষেরা পরিশ্রম করে থাকে, কিন্তু রাজা কিন্তু পরিশ্রম করে না। যে রাজা পরিশ্রম করে না সেটাই কিন্তু সে বলছে যে আমরা যে রাজকীয়ভাবে শুয়েছিলাম, এইটি সে দেখেছে, দেখে তার মাথা খারাপ হয়ে গেছে যে কেন তারা এভাবে শুয়ে আছে, কেন এরকম রাজার মতো ভঙ্গিতে আছে, আমার মতো কেন শ্রমিকের মতো শ্রম করে না, আমার মতো কেন গাধার মতো পরিশ্রম করে না। ওয়েস্টিং টাইম রয়্যালি while the world's work waited to be done, যেখানে পৃথিবীর কাজগুলো অপেক্ষা করছে কখন করা হবে। হ্যাঁ, আমাদের কাজ আছে, আমাদের কাজ করতে হবে, আমরা কাজ বা ফিরে গিয়ে কাজ করব। এই কাজগুলো আমাদের ওয়েট করছে, ওয়ার্ক ওয়েটেড টু বি ডান অ্যান্ড ইনসিডেন্টালি, এবং ঘটনাক্রমে টু বি আফটারওয়ার্ডস ব্রট অ্যান্ড সল্ভড, এবং এই কাজগুলো আমরা যে লেখালেখি করব, আমরা যে বিভিন্ন কাজগুলো করব, আমরা যে লেকচার দিব, এই কাজগুলো ঘটনাক্রমে কি হবে? মিস্টার সেলফ্রিজের দোকানে কেনাবেচা হবে। মিস্টার সেলফ্রিজের দোকানে কি হবে? কেনাবেচা হবে। তার মানে ওনাকে উনি দোকানদার বানিয়ে দিলেন। ওনাকে বললেন যে উনি একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ী ছাড়া কখনো এইভাবে কথা বলতে পারে না। একজন লেখকদের সম্পর্কে ইনডিরেক্টলি হলেও কখনো এভাবে কথা তারা বলতে পারে না। কারণ একজন লেখকের বিবেচনাবোধ সম্পর্কে আমাদের যথেষ্ট সম্মান প্রদর্শন করা উচিত। I hope he had, for the sight should have done him. তো এখানে done him good, তার মানে আমার মনে হয়, আমি আশা করি যে he had, for the sight should have done him good, তার মানে এই দৃশ্যটা তাকে ভালোই করেছে। এই যে আমাকে যে দেখলো, আমরা যে শুয়েছিলাম, এই দৃশ্যটা যে সে দেখেছে, এই দৃশ্যটা দেখে সে ভালোই করেছে। মনে কল্পনা করেছে যারা শুয়ে আছে আরাম করছে রাজার মতো। উই আর প্লিজিং স্পেকটাকল,
এই দৃশ্যটা প্লিজিং, এটা দেখতে মনোরম। এই যে আমরা যে শুয়েছিলাম এটা মনোরম। এট এনি টাইম যেকোনো সময় যদি কেউ দেখে যে এভাবে শুয়ে আছে তারই ভালো লাগবে। বাট হোয়েন উই আর ডুইং নাথিং, যখন আমরা কিছুই করছি না, ইট উড ডু এনি ম্যানস হার্ট গুড টু সি আস। তার মানে এটা যেকোনো মানুষের মনে ভালো লাগবে যে এরা কিছুই করছে না, চুপচাপ শুয়ে আছে। ইভেন ইন দ্য মোস্ট ফ্র্যাগমেন্টারি অ্যান্ড ব্যাফলিং ভিশন, এমনকি যদি কেউ খণ্ডিত অংশেও দেখে যে কিভাবে তারা মজা করে শুয়ে আছে, এবং ব্যাফলিং মানে দুর্বোধ্য, খুব ভালো করে দেখা যাচ্ছে না, এভাবে যদি দেখে থাকে কেউ, তাহলে তার কাছে ভালো লাগবে যে হ্যাঁ এটি খুব মনোরম দৃশ্য, যে তারা খুব সুন্দর করে সময় কাটাচ্ছে, তারা সময়টাকে উপভোগ করছে। এটি যে কারো কাছে ভালো লাগবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সবার ভালো লাগলে কি হবে, মিস্টার সেলফ্রিজ হ্যাড প্রবাবলি অলরেডি মেড আপ হিজ মাইন্ড। তো আমরা জানি যে মানুষ কেউ কেউ আছে আপনাকে সবসময় বিশ্বাস করবে, আবার কেউ কেউ আছে আপনাকে সবসময় অবিশ্বাস করবে। তো এই জন্য কৈফিয়ত দেওয়াটা খুব অপ্রয়োজনীয় বিষয়। কৈফিয়ত আপনি কেন দিবেন? কৈফিয়ত দিলে যেটি হবে সেটি হচ্ছে যে আপনার যে আপনাকে পছন্দ করে সে আপনাকে বিশ্বাস করবে। তো কৈফিয়ত না দিলেও সে বিশ্বাস করবে। আর যদি আপনাকে কেউ বিশ্বাস না করে, তো তাকে আপনি কৈফিয়ত দিয়েও কি বিশ্বাস করাতে পারবেন? পারবেন না। তো তার মানে হচ্ছে কিছু, কিছু মানুষ আছে যারা সবসময় আপনাকে অপছন্দ করবে। সবসময়ই আপনার দোষ ধরবে। তো এদের সামনে আপনাকে নিজেকে প্রতিষ্ঠা করার দরকার নাই। অহেতুক এটি পরিশ্রম, সময় নষ্ট। আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে সবার কাছে ভালো লাগলেও মিস্টার সেলফ্রিজ হ্যাড প্রবাবলি অলরেডি মেড আপ হিজ মাইন্ড। তো আমরা অনেক সময় মেক আপ আওয়ার মাইন্ড করে রাখি। তারপরে আমাদের মন স্থির করে রাখি। এখন মন স্থির করে রাখলে কিন্তু মনটা ওপেন থাকে না। আমি বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। যে আপনি ধরে রেখেছেন যে আপনি যে চিন্তাটা করছেন এটাই ঠিক। এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। তো আমি আপনাকে নিয়ে এসে অনেকক্ষণ বোঝালাম যে এই বিষয়টি আপনি যেটা ভাবছেন এরকম না। সক্রেটিস এই কথা বলেছে, অ্যারিস্টটল এই কথা বলেছে। এরপরে অমুক, অমুক রাষ্ট্রনায়ক এই কথা বলেছে। তো আমি কিন্তু প্রমাণ করে দিলাম যে আপনার ধারণাটা ভুল। কিন্তু আপনি যেহেতু আপনার মনটা স্থির করেছেন, মেড আপ হিজ মাইন্ড, মন যেহেতু স্থির করে ফেলেছেন যে আপনি ওইটাই শুনবেন, তাহলে কিন্তু আপনি তখন মনে হবে যে না, অ্যারিস্টটল যা বলেছে, আমি যেটা ভাবি সেটাই ঠিক। তার মানে আপনি কি মন স্থির করে ফেলেছেন। তো উনি মন স্থির করে ফেলেছেন। উনি বলতে মিস্টার সেলফ্রিজের কথা বলছেন। উনি সম্ভবত মন স্থির করে ফেলেছিলেন যে এই পাপটা, তার মানে এই যে অলসতার যে পাপটা, as would call it, উনি যেভাবে এটাকে পাপ বলেছেন of laziness, অলসতাকে, and so was not open to conviction, এবং এইজন্য উনার মনটা কিন্তু বিশ্বাস করতে ওপেন ছিল না। যে আমি বললাম যে অন্য কোনো বিশ্বাস তারা গ্রহণ করতে পারে না। যে মাইন্ডটাকে স্থির করে ফেলে, নির্দিষ্ট করে ফেলে যে আমি আমার ধারণা থেকে সরবো না। অন্য কে আমাকে সরাতে পারবে দেখি। এটা কিন্তু সম্ভব না। was not ready to be pleased, এবং সে বিশ্বাসও চেঞ্জ করবে না, ওপেন টু কনভিকশন না। তার বিশ্বাস চেঞ্জ করবে না, এবং was not ready to be pleased, এবং সে খুশি হওয়ার জন্য প্রস্তুত ছিল না। It is a pity, and all the more so because his views seem to be wrong and quite definitely harmful. It is pity. এটা খুবই দুঃখজনক বিষয়। And all the more, এবং আরো বেশি দুঃখজনক, কারণ his views seem to me to be more wrong. তার যে ভিউ গুলো, তার যে চিন্তা ভাবনাগুলো ছিল, সেই চিন্তাগুলোকে আমার কাছে মনে হয়েছে রং মনে হয়েছে, ভুল মনে হয়েছে। যে এইগুলো ভুল চিন্তা অ্যান্ড কোয়াইট ডেফিনেটলি হার্মফুল, এবং তার চিন্তাগুলোকে মনে হয়েছে এটা ক্ষতিকর, এটা ইভিল, ব্যাড ব্যাড চিন্তা ভাবনা মনে হয়েছে আমার। অল দ্য ইভিল ইন দিস ওয়ার্ল্ড কেন মনে হয়েছে সেটি ব্যাখ্যা দিচ্ছে উনি। অল দ্য ইভিল ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত ইভিল মানে খারাপি, দুষ্টামি, খারাপ জিনিস, পার্সনস, অল দ্য ইভিল ইন দিস ওয়ার্ল্ড ব্রট বাই পার্সনস, ওই সমস্ত ব্যক্তিরাই সে পৃথিবীর সবচেয়ে খারাপ কিছু ঘটিয়েছে। হু আর অলওয়েজ আপ অ্যান্ড ডুইং, যারা সবসময় কর্মতৎপর, যারা সবসময় ব্যস্ত, যারা সবসময় অস্থির, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে। এই যে অস্থিরতা, যাদের ধৈর্যহীনতা থেকে কিন্তু সমস্ত ইভিলের সৃষ্টি হয়ে থাকে। বাট ডু নট নো, ওই সমস্ত মানুষ যারা কর্মতৎপর, অনেক কাজ করতে চায়, অনেক কিছু করে, কিন্তু জানে না যে কখন করতে হবে এবং কখন থামতে হবে। করতে হবে, থামতে হবে, করতে হবে, থামতে হবে। কিন্তু এই মানুষগুলো বেশি খারাপ যারা কি করেছে, ডু নট নো হোয়েন দে ought টু বি আপ, কখন তাদের আপ হতে হবে, আপ মানে উঠতে হবে, করতে হবে, নর হোয়াট দে ought টু বি ডুইং, এবং কখন তাদের করতে হবে। এই কথাটা তারা সবাই জানে না। এই নলেজটা না থাকলে এই সমস্যাটা হবে। এবার উনি বলছে যে ডেভিল, শয়তানের কথা বলছে, ইবলিস শয়তান। ইবলিস শয়তান, I take it, is still the busiest creature in the universe.
পৃথিবীর এখন পর্যন্ত সবচেয়ে ব্যস্ততম প্রাণী হচ্ছে ইবলিস। অ্যান্ড আই ক্যান কোয়াইট ইমাজিন, এবং আমি কল্পনা করি, একেবারে স্পষ্টভাবে কল্পনা করতে পারে। কি কল্পনা করতে পারে? হিম ডিনাউন্সিং লেজিনেস। আমি জানি যে সেও এই অলসতাকে নিন্দা করে। এই শয়তান বা ইবলিসও অলসতাকে নিন্দা করে, অ্যান্ড বিকামিং অ্যাংরি, এবং সেও খুব রেগে যায় অ্যাট দ্য স্মলেস্ট ওয়েস্ট অফ টাইম। সামান্য সময় নষ্ট করলে সে খুব রেগে যায়। তার মানে এখানে আমরা দেখলাম যে ডক্টর মিস্টার সেলপ্রিসকে উনি ডেভিলের সঙ্গে তুলনা করলেন, ডেভিলের সঙ্গে ওনাকে মিলালেন। ইন হিজ কিংডম আই উইল ওয়েজার, ইন হিজ কিংডম মানে হচ্ছে এই রাজার রাজত্বে, কারণ যদি শয়তানের রাজত্বে, আই উইল ওয়েজার, আমি বাজি ধরে করতে পারি, নোবডি ইজ অ্যালাউড টু ডু নাথিং, কাউকেই কোনো কিছু না করে থাকার অনুমতি দেয়া হয় না। কেউ যে কিছু না করে থাকবে এই অ্যালাউ কাকেও করা হয় না ইন হিজ কিংডম, মানে এই ইবলিসের কিংডমে, নট ইভেন ফর এ সিঙ্গেল আফটারনুন, এমনকি একটি বিকাল কেউ যে সময় কাটাবে ভালো করে বা রেস্ট নিয়ে, এটি কাটাতে দেওয়া হয় না। দ্য ওয়ার্ল্ড উই ফ্রিলি অ্যাডমিট ইজ ইন এ মাডল। এখন সে বর্তমান পৃথিবীর কথা বলছে, বর্তমান পৃথিবীটা কেমন আছে সেটি বলছে। দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটা, ইজ ইন এ মডেল, এই যে এখান থেকে সেন্টেন্সটা ধরবেন, যে এখানে শেষ করবেন, ইজ ইন দ্য মডেল, এই যে দ্য ওয়ার্ল্ড ইজ ইন দ্য মডেল। তাহলে পৃথিবীটা বিশৃঙ্খল অবস্থা করেছে। কেন হয়েছে? উই অল ফ্রিলি অ্যাডমিট, আমরা কিন্তু সবাই সত্যি সত্যি স্বীকার করে নেই যে, বাট আই ফর অন ডু নট থিঙ্ক দ্যাট, পৃথিবী যে এই বিশৃঙ্খল অবস্থায় আছে এটা আমরা সবাই স্বীকার করি, সবাই গ্রহণ করি, সবাই ফ্রিলি অ্যাডমিট করি। বাট আই ফর ওয়ান, কিন্তু আমি একমাত্র ব্যক্তি, ফর ওয়ান মানে একজনে, ডু নট থিঙ্ক, আমার মনে হয় না, ইট ইজ লেজিনেস দ্যাট ব্রট ইট সাচ এ পাস। এই যে পৃথিবীর যে সংকটাপন্ন অবস্থা, এই যে বিশৃঙ্খল অবস্থা, এই বিশৃঙ্খল অবস্থা যে অলসতার কারণে হয়েছে, এই বিশৃঙ্খল অবস্থা যে কর্মহীনতার জন্য হয়েছে, এটি আমার মনে হয় না। পৃথিবীর সবাই মনে করলেও আমি মনে করি না। ইট ইজ নট দ্য অ্যাক্টিভ ভার্চু দ্যাট ইট ল্যাকস। তার মানে পৃথিবীর এখানে বলা হচ্ছে অ্যাক্টিভ ভার্চু। অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। সক্রিয়তা বলতে কি? কাজ করা। সক্রিয়তা বলতে কাজ করাকে বোঝায়, অনেক কাজ করা। এই কাজ করার গুণের অভাব পৃথিবীর নাই। এই যে দ্যাট ইট ল্যাক্স, দ্যাট ইট ল্যাক্স, ইট বলতে পৃথিবীকে বোঝাচ্ছে। এই পৃথিবীতে কাজের অভাব নাই, ইট ইজ ল্যাক, এর পৃথিবীতে কাজের অভাব নাই, সক্রিয় ভার্চুর অভাব নেই। অনেক সবাই কাজ করছে, সবাই অনেক কাজ করছে, বাট প্যাসিভ ওয়ান্স। লেখক বলছেন যে অ্যাক্টিভ ভার্চু দিয়ে পৃথিবীতে এই বিশৃঙ্খলা থামানো যাবে না। পৃথিবীর বিশৃঙ্খলা থামানোর জন্য দরকার হচ্ছে প্যাসিভ ওয়ান, কারণ পৃথিবীতে এই প্যাসিভ ভার্চুর অভাব আছে। প্যাসিভ ওয়ান্স বলতে বোঝাচ্ছে, প্যাসিভ ওয়ান্স বলতে প্যাসিভ ভার্চু। আমরা মনে রাখবো যে এখানে যেমন অ্যাক্টিভ ভার্চু আছে, এই জন্য ওয়ান বলতে কিন্তু ওই ভার্চুটাকে বোঝাবে, প্যাসিভ ওয়ান্স। তার মানে পৃথিবীতে এই সক্রিয়তা মানে কাজ করা, এই বিষয়টি দিয়ে পৃথিবী সুন্দর হবে, পৃথিবী ভালো হবে তা না, বরং এই পৃথিবীতে অভাব আছে নিষ্ক্রিয় গুণের। ইট ইজ ক্যাপাবল অফ এনিথিং বাট কাইন্ডনেস। সেই নিষ্ক্রিয় গুণগুলো কোনগুলো? সেই নিষ্ক্রিয় গুণগুলো হচ্ছে কাইন্ডনেস, দয়া, ভালোবাসা, অ্যান্ড লিটল থট, এবং স্থির চিন্তা, স্টিডি থট, সামান্য স্থির চিন্তা, এগুলো কিন্তু কাইন্ডনেস কিন্তু অ্যাক্টিভ কিছু না, এবং লিটল স্টিডি থট এটা কিন্তু অ্যাক্টিভ কিছু না। এই দুটো যদি থাকে, ইট ইজ ক্যাপাবল অফ এনিথিং বাট কাইন্ডনেস অ্যান্ড লিটল থট, মানে এই পৃথিবীতে সবকিছুই আছে, কিন্তু নাই হয়েছে কাইন্ডনেস, নাই হলো স্টিডি থট। দেয়ার ইজ স্টিল প্লেন্টি অফ এনার্জি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে এখনো প্রচুর পরিমাণে এনার্জি আছে, প্রচুর পরিমাণে শক্তি আছে পৃথিবীতে। ইন দ্য ওয়ার্ল্ড দেয়ার নেভার ওয়ার মোর ফাসি পিপুল অ্যাবাউট, এই পৃথিবীতে কখনো এত উচ্ছৃঙ্খল লোক, এত বিশৃঙ্খল লোক ছিল না। বাট মোস্ট অফ ইট ইজ সিম্পলি মিসডিরেক্টেড, এখানকার বেশিরভাগ লোকই হলো মিসডিরেক্টেড, ভুল পথে পরিচালিত। If, for example, in July 1914, when there was some capital idling, whether everybody